ছাত্র অমরদীপ বাবু, উনি বিশেষ অফিসার, উনি প্রিন্সিপাল অফিসার ছিলেন সিপিএডিসিতে। চিত্তবাবু, উনি পিপিএফ, আমাদের পিপিএফ এর পাতালকিনা জমাতিয়ার নেতৃত্বে পিপিএফ এর ভাইস প্রেসিডেন্ট। আর আমাদের মতিলাল দেববর্মা, উনি কর্মচারী ছিলেন এবং একসময় স্বতন্ত্র সংগ্রামের নেতা ছিলেন। এবং অসিত দাস, উনি স্পেশাল ওয়ার্কার। এবং আমাদের সুরন দেববর্মা, উনি স্পেশাল ওয়ার্কার এবং একসময় সশস্ত্র সংগ্রামে এনএলএসির চিফ অফ আর্মি স্টাফ। এবং আমাদের একজন হরিদন রিয়াং, উনি টিচার, উনি রিটায়ার এখানে আছেন। আরো কয়েকজন আসার কথা ছিল, কিন্তু ওনারা আলাদা জায়গাতে একটা প্রোগ্রামের জন্য আসতে পারেনি। ওনারাও আসবেন, ওনার সমর্থন আছে এখানে। তো আজকে আমরা এই প্রেস মিটটা আমরা দেখেছি এই কারণে, সিভিল সোসাইটি থেকে আগামী 13ই অক্টোবর 2025 ওই দিন আমরা সারা ত্রিপুরায় 12 ঘন্টার বন আমরা আহ্বান করেছি। কি কারণে আমরা বন আহ্বান করছি তার ব্যাখ্যা আমরা এখানে তুলে ধরেছি। এখানে আমরা স্পষ্ট দিয়েছি এখানে কি কারণে আমরাকে করতে হচ্ছে, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমত হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দিক নির্দেশনা অনুসারে ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের ধ্বংস করার জন্য প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে। এটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নির্দেশনা আসার পরেও ত্রিপুরায় এটার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যেটা আসামে নেওয়া হয়েছে, যেটা দিল্লিতে নেওয়া হয়েছে, যেটা গুজরাটে নেওয়া হয়েছে, হরিয়ানায় নেওয়া হয়েছে, মহারাষ্ট্রে নেওয়া হয়েছে। কিন্তু এই ব্যাপারে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যিনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি এই ব্যাপারে কিছু বলছেন না। কেন বলছেন না? উনি মাঝে মাঝে সাংবাদিকদের মুখোমুখি বলেন যে 2014-31 ডিসেম্বর পর্যন্ত বেআইনি অনুপ্রবেশকারীদের তাদেরকে মানে এখানে বৈধতা দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে। ভালো কথা। এখন 2024-31 পর্যন্ত করা হয়েছে, এটাও ভালো, এক্সটেনশন করা হয়েছে, এটা ভালো কথা। কিন্তু আমরা সিভিল সোসাইটি সেটাকে মানি, কিন্তু করো। কিন্তু ত্রিপুরা রাজ্যের এডিসি রয়েছে, এডিসিতে সে লাগু হওয়ার কথা না। আর সবচেয়ে যারা এখানে অবৈধভাবে আছে তারা তো আজকে সে নাগরিকত্ব পাওয়ার জন্য তারা তো অনলাইনে, তারা তো আজ পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি। এখানে আমাদেরকে বুঝতে হবে রিফিউজি এবং ইলিগেল মাইগ্রেন্ট দুইটা আলাদা শব্দ। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে, যদি বাংলাদেশে কোনো ধর্মীয় কারণে নির্যাতন হয়ে যদি ত্রিপুরায় আছে, তারা তো এখানে এসে প্রথমে বাদে তাদেরকে প্রশাসনিককে জানাতে হবে যে আমরা ধর্মীয় কারণে বাংলাদেশে, মায়ানমারে, পাকিস্তানে নির্যাতন হয়েছে, সেই দেশ থেকে আমরা এখানে এসেছি, তখন প্রশাসনিকভাবে। কিন্তু ত্রিপুরায় যারা আসছে তারা সেভাবে কেউ জানায়নি এখন পর্যন্ত। সুতরাং আমরা বলছি যারা অনুপ্রবেশকারী, সে যেই হোক, সে পাহাড়ি হইতে পারে, সে বাঙালি হইতে পারে, সে মায়ানমারের লোক হইতে পারে, এবং এখানে ইন্দোনেশিয়ার কিছু মাইগ্রেন্টও আমরা দেখছি এখানে বিভিন্নতে ধরা পড়ছে। এবং মিজোরাম কিনা বলে মায়ানমারে কুকিও ধরা পড়ছে আমবাসাতে, আমরা দেখলাম। তো সুতরাং আমরা বলছি এটা আপনার করেন। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে দেখছি আমরা তো বেআইনি অনুপ্রবেশকারী ধরছি, যাদের পুলিশের সামনে চোখে পড়ছে তারা ধরা পড়ছে, কিন্তু পুলিশের চোখের বাইরেও, দেশের চোখের বাইরেও তো অনেক অনুপ্রবেশ করছে। 22 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উদয়পুরে আসবেন, 5 জন বাংলাদেশি উদয়পুরে ধরা পড়লো। প্রধানমন্ত্রী আসার কথা, সেখানে কিভাবে এখানে অনুপ্রবেশকারীরা এখানে এসে নীরবে তারা এখানে ঢুকে পড়লো, সেটাই উদ্বেগের বিষয়। সুতরাং আমরা বলছি যে আমাদের প্রধান দাবি হচ্ছে ইলিগেল মাইগ্রেন্ট, যেটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে দিক নির্দেশনা আছে, সেই মোতাবেক ত্রিপুরাতেও অপারেশন করা হয়। দ্বিতীয়ত হলো আমাদের প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প দেওয়া। এখন আসামে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আসামে যাদেরকে ধরা হচ্ছে কিছু কিছু আপনার এখানে কোর্টে না পাঠিয়ে, আদালতে না পাঠিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে রেখে এদেরকে ফেরত পাঠানো হচ্ছে। যেটা আমি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি, দিল্লিতে গুজরাটে যেটা ধরছে তাদেরকে বিমানে করে ত্রিপুরায় এনে তাদেরকে বর্ডারে পুষব্যাক করা হচ্ছে, তাদেরকে কোর্টে মুখোমুখি করা হচ্ছে না। আর আমাদের এখানে দেখলো, আমি নিজে চিঠি দেখতে বাধ্য হয়েছি যে ত্রিপুরার হাইকোর্টে, যে এখানে যারা বাংলাদেশি যারা অনুপ্রবেশ তাদেরকে বেল দেওয়া হচ্ছে, বেল দেওয়ার পর তারা কোর্টে চলে গেছে, তার কোন খবর নেই, তারা আবার কোর্টে আর হাজিরা দিচ্ছে না, ওইরকম চলছে। আর তৃতীয়ত হইলো আমাদের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুসারে বিএসএফ আসাম রাইফেল জওয়ান সহ তাদেরকে নিয়ে এখানে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়। খুবই দুঃখের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছেন, যেটা থানার উঁচু দূরে, কিন্তু এটার হেডকোয়ার্টার কোথায়, জনবল কত, এবং কয়টা গাড়ি অ্যালটমেন্ট করা হয়েছে, কয়টা আপনার সিম অ্যালটমেন্ট করা হয়েছে, তার কোনো নাই। সুতরাং আমি বলবো যে এটা কিভাবে করা হচ্ছে, স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারিনি। এই ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট করাতে একটা চিঠি দিয়েছি। উনি অ্যাকনলেজমেন্টটা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো রিপ্লাই আমরা পাইনি। আরেকটা হইলো যে 4 নম্বর দাবি হচ্ছে আমরা ত্রিপুরা ইনার লাইন পারমিট চালু করছি। অনেকে মনে করে ইনার লাইন পারমিট একটা বিরাট একটা বাঙালি বিরোধী একটা আইন। এটা না, আপনারা, আমি সারা ত্রিপুরায় সবাইকে আমি বলবো, আপনারা মিজোরামে যান, মণিপুরে যান, নাগাল্যান্ডে যান, অরুণাচল প্রদেশে যান, ইনার লাইন পারমিট হচ্ছে আপনি যে রাজ্যে ঢুকবেন সেখানে অনুপ্রবেশের সময়, যাওয়ার সময় একটা পারমিশন অনুমতি একটা নিতে হয় 20 টাকা দিয়ে। আমিও গিয়েছি, আমরা জনপ্রতিনিধি হিসাবে সেখানে আমাদেরকে দিতে হয় না, কিন্তু সরকারি কর্মচারীকে দিতে হয় না, যারা সরকারি কর্মচারী সাধারণ মানুষ তাদেরকে ওইখানে হচ্ছে, কি বলবো, তাদেরকে এখানে এমনি পারমিশন নিয়ে যেতে হচ্ছে। সুতরাং ইনার লাইন পারমিট হলে ত্রিপুরায় দৈনন্দিন কত লোক ত্রিপুরায় আছে, কতজন বাইরে চলে গেছে, সেটা আমরা জানতে পারবো, সেটা রেকর্ড হবে এবং গভর্নমেন্টের রেভিনিউ পাবে। কারণ তাদের প্রত্যেকটা ত্রিপুরায় যারা আছেন তাদেরকে 20 টাকা করে তাদেরকে এখানে টাকা দিতে হচ্ছে আর কি, তো রেভিনিউটা কালেকশন হচ্ছে। সেজন্য আমরা বলছি যে ত্রিপুরায় অবিলম্বে ইনার লাইন পারমিট চালু করতে হবে। কেন করতে হবে? এটা 1993 সালে এটিপিএফ ললিত দেববর্মা গ্রুপের সঙ্গে রাজ্য সরকারের যে চুক্তি হয়েছে, যে শান্তি চুক্তি হয়েছে, সেখানে উল্লেখ আছে। সেই জন্য আমরা দাবি করছি যে ত্রিপুরায় ইনার লাইন পারমিটটা চালু করা হোক, যেটা 2 বছর আগে মণিপুরে চালু হয়েছিল। 5 নম্বর হলো ত্রিপাক্ষিক চুক্তি অবিলম্বে কার্যকরী করতে হবে। কেন? আমরা চুক্তি করেছি আজকে 18 মাস হয়ে গেছে, কিন্তু চুক্তির কি হয়েছে কি না হচ্ছে সেটা তো কিছু আমাদেরকে জানানো হচ্ছে না। এই চুক্তি হয়েছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের নেতৃত্বে ছিলেন। চুক্তি ত্রিপুরায় কার্যকরী হবে, এটার অগ্রগতিটা কি সেটা আমরা জানতে পারছি না। আমরা বিধায়ক হিসেবে বিধানসভায় আমরা প্রশ্ন জমা দিয়েছি, কিন্তু সেখানেও তো আমাদের ডিসঅ্যালাউ হয়ে যায়। শর্ট নোটিশ দিয়েছি, সেটাও আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, সেটাই রিজেক্ট হয়ে যায়। সেই জন্য আমরা ত্রিপাক্ষিক চুক্তি অগ্রগতিতে কি হয়েছে সেটা আমরা জানতে চাই, সেটা কার্যকরী করার জন্য আমরা দাবি তুলেছি। আপনাদেরকে একটা সত্যির বিষয় আমরা তুলে ধরি। আমাদের যে ত্রিপাক্ষিক চুক্তি, সেখানে ল্যান্ড রাইটসের কথা বলা হয়েছে। 2 বছর আগে টিপিএডিসিতে কাউন্সিলে একটা বিল পাস করে যে টিপিএডিসি এলাকায় যে জমিগুলি আছে, যে খাস জমিগুলি আছে বা ফরেস্ট ডিপার্টমেন্টে, সেটাকে অ্যালটমেন্ট দেওয়া এবং পাট্টা দেওয়ার জন্য আমরা রাজ্য সরকারের একটা বিল পাঠিয়েছিলাম অনুমোদনের জন্য। কিন্তু আজকে 2 বছর রাজ্য সরকার ওটা ওনাদের হেফাজতে রেখে দিয়েছে, সেটা রাজ্যপালের কাছে পাঠানো হচ্ছে না। কেন পাঠানো হচ্ছে না? সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে যে 4 মাসের অধিক কোনো রাজ্যপালের কাছে এটা রাখা যাবে না, কিন্তু রাজ্যপালের কাছে সে বিলটা পাঠানো হচ্ছে না। তাই আমি বলবো যে এটার বাদেও যে আমাদের কাস্টমারি ল আছে, যে কাস্টমারি লটাও তো অনেকজনের কিছুটা পাস হয়ে গেছে, কিছুটা এখন আটকানো হয়ে আছে। কেন এটা রিজনটা কেন আটকে রাখা হচ্ছে তাই হচ্ছে, সেটাও স্পষ্টভাবে কিছু বলা হচ্ছে না। তাই আমাদের দাবি হচ্ছে কি, যে আমরা চাচ্ছি যে অবিলম্বে যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা এটা করা হোক। 6 নম্বর দাবি হচ্ছে বরফ ভাষাকে রোমান হরফে লেখার জন্য অবিলম্বে সরকারের ঘোষণা করতে হবে। আমরা কেন দাবি জানাচ্ছি? আমরা বিরোধী দলের থাকার সময় থেকে আমরা জানাচ্ছি, সেই ত্রিপুরা উপজাতি যুব সমিতি সেই 1967 সন থেকে এই দাবিটা তুলে নিয়ে আসছিল, দাবিটা করে আসছিল, এখন আমরা দাবি করে যাচ্ছি। আমাদের অষ্টম তফসিলের প্রয়োজন নেই। অষ্টম তফসিলের অনুমোদন করতে গেলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, অষ্টম তফসিলটা বাতিল করুক।
তবু রোমান স্ক্রিপ্টটা ত্রিপুরায় চালু করার জন্য ঘোষণা করা হোক। মেঘালয়ে তো তাদের ভাষা খাসি জন্তুয়াল ভাষা, তো তারা রোমান স্ক্রিপ্ট লেখছে, মিজু ভাষা লেখা হচ্ছে, নাগাল্যান্ডে লেখা হচ্ছে। তাহলে ত্রিপুরায় রোমান স্ক্রিপ্ট লেখাটা কেন অসুবিধা হচ্ছে, কেন এটা বাধা দেওয়া হচ্ছে? এখানে আর একটা বিষয় দেখার হলে, কিছুদিন আগে কেন্দ্রশাসিত রাজ্য যে লাদাখে একটা জনগোষ্ঠীর ভাষা, সেটাকে রোমান স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের মাননীয় রাষ্ট্রপতি উনি গেজেট নোটিফিকেশন বাইর করে দিয়েছে। তাহলে ত্রিপুরায় কেন বড় ভাষা লেখার জন্য রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা, তাতে কি অসুবিধা আছে? সেটাই আমরা বোধগম্য হচ্ছে না। এই ব্যাপারে আমরা বিধানসভাতে বারবার আমরা তুলেছি, কিন্তু এই ব্যাপারে স্পষ্ট এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। আর 7 নম্বর হচ্ছে তপশিলি জাতি, তপশিলি জনজাতিদের যে সার্টিফিকেট, যেটা ফ্যাক্ট, সেটাকে বাতিল করার জন্য আমরা বলছি। দেখেন সুব্রত কৈরি, এখানে আমি চিঠি লিখেছি, সে প্রমোশন পেয়েছে, সেটা কিভাবে সে এসটি হলো? সে তো ওবিসি ক্যাটাগরি 17 নম্বরে আছে ত্রিপুরায়, যেটা ওবিসি ক্যাটাগরি 17 নম্বর, এসটি ক্যাটাগরিতে নাই, এসসি ক্যাটাগরিতে নাই। এভাবে আরেকজন কৈরি সে এসসি সার্টিফিকেট পেয়েছে, একজন এসটি, একজন এসসি সার্টিফিকেট, আমাদের কাছে ডকুমেন্ট আছে। তাহলে হ্যাঁ, এইভাবে অনেকটা তারা পেয়ে যাচ্ছে। আমরা বলছি যারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সার্টিফিকেট নিয়ে, এসসি এসটি সার্টিফিকেট নিয়ে যারা, হ্যাঁ, উমেন্স কনস্টেবল কাজল দেববর্মা, ওনাকে সেরকম এভাবে করা হচ্ছে। আমরা তো প্রতিবাদ দেখছি, মাননীয় চিফ মিনিস্টারকে চিঠি দেখেছি, কিন্তু এই জন্য কোনো কার্যকরী হচ্ছে না। তাই আমরা চিন্তা করছি, সিভিল সোসাইটি আমরা চিন্তা ভাবনা করছি, টিপরা মঠা বলুন, অন্যান্য রাজনৈতিক বাইরে টিপ্রাসা রয়েছে, সেই অসংগঠিত টিপ্রাসাটাকে সংগঠিত করে, সাংসা করে আমরা আমাদের যে সাংবিধানিক যে অধিকার, গণতান্ত্রিক পন্থায় যে আন্দোলন, সেটা আমরা করতে চাই। আমি আজকে আপনাদের এই প্রেস মিটের সামনে আমি একজন ত্রিপুরামঠার এমএলএ হিসেবে আমি এখানে বলছিনি, আজকে আমি সিভিল সোসাইটির একজন জনপ্রতিনিধি হিসাবে, জনগণ নির্বাচিত প্রতিনিধি হিসাবে আজকে সিভিল সোসাইটির এই নেতৃবৃন্দের সঙ্গে আমি এখানে বসছি। সুতরাং এই বনের আওতার বাইরে আমরা ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন খাদ্য, মানে ফলের দোকান, ওষুধের দোকান, এগুলো হোটেল, এগুলো আমরা বাইরে রেখেছি, দুটের ইয়েটা আমরা বাইরে রেখেছি। আমরা আশা করব 13ই অক্টোবর সারা ত্রিপুরায় সাকসেসফুল বন্ধ হবে, যেটা 7 তারিখ জুলাই আমরা আগরতলাতে সিভিল সোসাইটি, এই যে আমাদের সিভিল সোসাইটি যেভাবে সাকসেসফুল আমরা মুভমেন্ট করেছিলাম শান্তিপূর্ণভাবে, ঠিক তেমনি 13 তারিখে শান্তিপূর্ণভাবে আমাদের বন্ধ মানে সাকসেস হবে বলে আমরা মনে করি। প্রত্যেকটা জাতি ত্রিপুরামঠা পার্টি এবং ত্রিপুরামঠা পার্টির পক্ষ থেকে আপনারা 5টা কথা বলছেন, মানে জনজাতি মানুষ যাতে একত্রিত হয়। তাহলে কি কোথাও না কোথাও পার্টির ব্যানারে জনজাতিদের একত্রিত করতে পারছেন না বলে সিভিল সোসাইটির ব্যানারে দেখতে যাচ্ছে না? আমাদের সিভিল সোসাইটির কিছু অংশ লোক আছে, যেমন সরকারি কর্মচারী, রিটায়ার্ড যারা আছে, এবং কিছু লোক আছে তারা কোনো পার্টির পতাকা তলে আসতে চায়, পার্টির পতাকার বাইরে ওরা আসতে চায়। আজকে এই সন্তোষ বাবু আছেন, হিরালাল বাবু তারা আছেন, আমাদের এই যে অমরদীপ বাবু যারা আছেন, ওইরকম সিভিল সোসাইটির অনেক বহুত লোক আছে, যেমন কাউন্সিল অফ ত্রিপুরা সভা, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের মানে পতাকা তলে আসতে চায় না, কিন্তু সিভিল সোসাইটির যে কোনো মুভমেন্টে তারা আসতে চায়। সেই জন্য অসংগঠিত যারা ত্রিপুরাটা আমাদের রাজনৈতিক দলের বাইরে আছে, তাদেরকে সংগঠিত করে আমাদের অধিকারের যে আন্দোলন, সেখানে আমরা সামিল করতে চাই। সেই হিসাবে আমরা এখানে তারা রিটায়ার, সবাই রিটায়ার না, তারা পার্টিতে আসতে চায়। আসল কথা হলো তারা ত্রিপুরামঠা পার্টিতে হোক, কংগ্রেসে হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তারা আসতে চায়, পলিটিক্সে আসতে চায়। এখানে আছেন হিরালাল বাবু, সিপিএস অফিসার,